অনেক দিন পর ছাদে আসলাম। ছাদ থেকে তোমাদের পরিবেশটা দেখানোর জন্য, যে ঝড় হয়ে গেল, ঝড় হয়ে যাওয়ার পরে যে অবস্থা, সেই অবস্থাটা দেখানোর জন্য। আকাশে এরকম মেঘ এখনো হয়েই আছে, দেখো। আর এই যে বারান্দা থেকে প্রতিদিন দেখায়। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা সুন্দর দিন শুরু করলাম। এই নতুন সুন্দর দিনে আবার সুন্দর একটা ভ্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, অনেক দিন পর ছাদে আসলাম, কারণ ঝড় তো হয়ে গেছে, কিন্তু ঝড় হয়ে যাওয়ার পর যে ঝোড়ো হাওয়া বা বৃষ্টি কোনোটাই কমেনি। বৃষ্টি হয়েই চলেছে, একভাবে বৃষ্টি হয়ে চলেছে। এখন অনেকটাই বেলা, মানে খুব সকাল নয়, প্রায় 8:30 9:30 বাজছে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পরিবেশটা দেখানোর জন্য ছাদেই আসলাম, কারণ প্রতিদিনই বারান্দা থেকে দেখায় তোমাদের। আজকে আর বারান্দা থেকে না দেখিয়ে আমি ভাবলাম যে ছাদে যাই, ছাদ থেকে আরও ভালো দেখা যাবে। আর বৃষ্টিতে ভেজার ভীষণ শখ, কিন্তু ভিজতে কিছুতেই দিল না। বলল একবার হাতে ব্যথা, তারপর যদি আবার জ্বর আসে তখন আরও ভালো হবে, একেই মা মনসা, তারপর আবার ধূপের ধুনো পড়বে। সেই কারণে তাও আমি আর সেই কারণে গেলাম না, মানে ভিজলাম না। এখন খুব সামান্য বৃষ্টি পড়ছে, মানে ঝিরঝির করে পড়ছে, সেইটুকু বৃষ্টিতে আমি এখানে দাঁড়িয়ে মানে ছাদ থেকে একটুখানি ভিডিও করে নিয়ে খুব তাড়াতাড়ি চলে গেলাম। তারপরে এই দেখো নিচে চলে এসে সকালকার চা শুরু করছি। চাটা খেতে আমাদের আজকে অনেকটাই দেরি হয়েছে। টগরি বলেছিল আসতে পারবো না রান্না করতে, কিন্তু আমি বললাম যে দেখো আজকে না আসতে পারলে আমি পারবো না, আমার হাতের পরিস্থিতি ভালো না, আমি খুন্তি নাড়িয়ে যে রান্না করা সেটা আমি পারবো না, তুমি একটু দেরি করে আসো, কারণ বুবাই আজকে অফিসে যাবে না। আজ এই পরিস্থিতিতে বুবাই বললো অফিসে যাব না, কারণ রাস্তায় সব অনেকে চারিদিকে জল জমে গেছে, যেখানে যেখানে জমার দরকার সেখানে সেখানে জল জমেছে। আবার ওলা করতে হবে বা কিছু, তখন ওলা আসবে কি আসবে না তারও কোনো ঠিক নাই। এই সমস্ত বিভিন্ন কারণে বুবাই অফিসে যাবে না, আজকে ছুটি নিল। তুমি দেরি করেই এসো, এসে করে দিয়ে যাও। তখন বললো ঠিক আছে আমি তাহলে যাচ্ছি, তুমি রাখো, তাই বললো। তারপরে ও এসে করে দিয়ে চলে গেল, তাড়াতাড়ি করে দিয়ে গেল। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে মাসি আসতে পারেনি, কারণ মাসি আসার কোনো পরিস্থিতি ছিল না। অনেকটা দূর থেকে ট্রেনে আসে, বিরা না গুমা এরকম জায়গা থেকে আসে, তা অনেকটা সময় লাগে, প্রায় আধ ঘন্টা 45 মিনিট কি তারও বেশি সময় লাগে। আর তারপরে বাড়িটা স্টেশন থেকে আবার বাড়ি অনেকটা দূর, অতটা পর্যন্ত এসে তারপরে ট্রেনে আসতে হয়। কিন্তু ট্রেন ক্যান্সেল ছিল, সেই কারণে ট্রেনেও আসতে পারেনি। অনেক ট্রেন ক্যান্সেল, সকাল থেকে অনেকক্ষণ ট্রেন চলেনি, সেই জন্য আসতে পারেনি। সেই কারণে বললো যে মানে আমরা ধরেই নিয়েছিলাম যে আসতে পারবে না অতটা দূর থেকে। আর একভাবে বৃষ্টি, একটা মুহূর্তের জন্য বৃষ্টি বন্ধ হয়নি, মানে প্রায় বেলা 4টে 5টা পর্যন্ত একভাবে বৃষ্টি হয়ে গেছে। তাই টগরিয়ে এসে ওদিকে করছে, আর আমি চাটা করে নিয়ে চলে আসলাম। ছাদ থেকে এসে চা করে নিয়ে আসলাম। এই চা করে একটু চাটা খেয়ে নেব, চা খেয়ে তারপর আবার টুকটাক টুকটাক ঘরে যে সমস্ত কাজগুলো আছে সেগুলোই করব। চা দিয়ে আজকে আবার দিনটা শুরু করলাম। আজকে সোমবার এখন অনেকটাই বেড়ে গেছে, 9টা পার হয়ে গেছে, 9:30 বাজছে। 9:30টার সময় সকালকার চা দিয়ে শুরু করলাম, কারণ সারা রাত যা ঝড় হয়েছে, সেই ঝড়ে আমরা ঠিকঠাক ঘুমাতে পারিনি, একদম টপে থাকি তো, মানে খুব টেনশন হচ্ছিল যে কি হবে এরকম একটা ভয় হচ্ছিল। সারাটা রাত ঘুমাতে পারিনি। তারপর আমরা যে ঘরে শুই সেই ঘরের লাইটটা, সুইচটা গন্ডগোল হয়ে গেল, দিয়ে লাইট নিভছিল না, মানে লাইট জ্বলছে, মানে জ্বলেই থাকলো, লাইট একটা নিভলো না, একটা লাইট। এবার লাইট জ্বললে কি করে ঘুম হবে বলো? সেই কারণে ঘুম হলো না বলে আমরা আবার ওই ছোটো ঘরে গিয়ে শুলাম। সেই ওই করতে করতে রাত 3টে 4টে বেজে গেছিলো। ওইভাবে সারা রাত ঠিকঠাক ঘুম হয়নি, সেই জন্য সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। এই তো চলছে এখন রান্না বান্না। ওদিকে টগরি রান্না করছে, লাউ আর একটা হচ্ছে কি যেন হলো, আলু ভাজা, আর কিছু রান্না হবে না, আর রুটি, আর কিছুই হবে না আজকে।
তো চলো চাটা খেয়ে নিই, চা খেয়ে আবার তোমাদের সামনে আসছি। এই যে চা, দেখো চা খেয়ে আবার তোমাদের সামনে আসছি। বুবাই এখনো ঘুম থেকে ওঠেনি, সেই জন্য আমরা দুজন চা করে নিলাম, কারণ রাতে সবারই ওরকম ঘুম, সবার সেভাবে ঘুম কারোরই হয়নি, সারা রাত ভীষণ মানে টেনশানের জন্য হয়নি। আবার নিচে অতটা হয়তো দাপটটা ছিল না, ওপরে যে দাপটটা আমরা বুঝতে পেরেছি, নিচে অতটা দাপট ছিল না, সেই কারণে যারা নিচে ছিল তারা অতটা ঝড়ের দাপটটা বুঝতে পারেনি যে কি পরিমাণ ঝোড়ো হাওয়া দিয়েছে। ঝড় হয় মানে এখানে সেই ঝড়টা হয়নি, কিন্তু ঝড়ের যে দাপটটা, সেই দাপটটা কিছুটা এখানে এসেছে, কি একটু আধটু আর কি, সামান্য ছিটে ফোটা। তো তাতেই আমরা মানে কি অবস্থা হচ্ছিল আমাদের, সেই কারণে ঠিক ঘুমও হয়নি। আর বৃষ্টি, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছিল, তো এই সমস্ত কারণে যাই হোক ঘুমাতে পারিনি। বারবার আওয়াজ হচ্ছে, আর কাঁচের জানলা, মনে হচ্ছে জানলা ভেঙে চলে যাবে, কাঁচগুলো সব ভেঙে যাবে, এরকম ভয় লাগছিল। এইভাবে বেশ কিছুক্ষণ ওরকম হতে হতে রাত 4টে, এরকম 3:30 4টের দিকে দাপটটা যখন, অতিরিক্ত দাপটটা যখন একটু কমলো, তখন ঘুমাবো ভাবলাম, কিন্তু এই তো লাইট জ্বলছিল বলে ঘরে ঘুমাতে পারলাম না, আবার ও ঘরে গিয়ে শুলাম। এই চললো আমাদের। তো সকালে আমরা চায়ের পরে এই যে টিফিন নিয়ে বসে পড়েছি, আমরা চিড়ে দিয়ে আম দিয়ে খেলাম, আর বুবাই রুটি খেলো। আর এদিকে তারপরে ওগুলো খাওয়া দাওয়া টিফিন সেরে নিয়ে আস্তে আস্তে ঘরে এই সমস্ত টুকটাক কাজগুলো আস্তে আস্তে করতে শুরু করলাম। এগুলো তো করতেই হবে, কিছু করার নেই। তারপর বারান্দা জলে ভর্তি, এত মানে ভেজা হয়ে আছে বারান্দা, সে বলার না। কারণ বারান্দাটা আমাদের এমনই, ওপরে যে সানসেটটা দেয় সেটাও নিচ পর্যন্ত হয়নি। এদের কি এলিভেশন ছিল জানি না, তখন আর আমরা প্রথম দিকে বুঝতেও পারিনি যে এরকম পরিস্থিতি। তো এখন সেটা ঢাকতে হবে, সেই ঢাকতে গেলেও অনেক ঝামেলা। এত তাড়াহুড়ো করে ঢাকতে গেলে প্রায় 1,00,000 টাকা খরচ আছে ওই বারান্দা ঢাকতে। ঢাকা বলো, গ্রিল দেওয়া বলো, যাই বলো, পুরোটা মিলে সমস্ত কিছু কমপ্লিট করতে প্রায় 1,00,000 টাকা খরচ। তা সেই কারণে হচ্ছে না। তা ওটা বললো যে রিটায়ার না করে হবে না, রিটায়ার করবে, তারপরে ওই বারান্দার গ্রিলের ব্যবস্থাটা হবে। তারপরে জানলার কাঁচগুলো চেঞ্জ করব, চ্যানেলগুলো, কারণ এই চ্যানেলগুলো এত পাতলা দিয়েছে প্রোমোটারে, মানে ভীষণই পাতলা চ্যানেল দিয়েছে, সেই কারণে মানে জানলাগুলো এত আওয়াজ হয়। তাই একটুখানি ভালো, তখনই যদি আমরা বুদ্ধি করে, যেমন এরা মার্বেল দেয়নি, এরা টাইলস দিয়েছিল মেঝেতে, আমরা বুদ্ধি করে তখনই টাইলসের বদলে মার্বেল বসিয়ে নিয়েছিলাম। কিন্তু তখনই যদি বুদ্ধি করে বলতাম যে না আমরা জানলা নেব না, জানলার বদলে আমরা নিজেদের মতো করে ভালো চ্যানেল দিয়ে করে নেব, তাহলে টাটা স্টিল দিয়ে করে নিতে পারতাম। তা সেটাই ভেবেছিলাম। তারপরে আবার দেখলাম যে থাকা এটাই চলুক, পরে লাগিয়ে নেবো, এরকম একটা হলো। তবুও এখন দেখছি না, জানলাগুলো চেঞ্জ করেই নেব, কারণ প্রচুর শব্দ হচ্ছে। এবছরটা, এই বর্ষাতে আর হবে না, সামনের বর্ষায় অন্তত বুবাইদের ঘরের জানলা দুটো চেঞ্জ করে নেব। তার কারণ ওদের ঘরের জানলার সামনে তো কোনো বারান্দা নেই, আমাদের ঘরের জানলার সামনে তাও বারান্দা আছে, কিছুটা বারান্দায় ধাক্কা খেয়ে তারপরে মানে জানলায় আসে, আর ওদের ডাইরেক্ট এসে জানলায় ধাক্কা লাগে। সেই কারণে ওদের জানলা দুটো আগে চেঞ্জ করব, তারপর ঠাকুর ঘরের জানলাটা চেঞ্জ করব, তারপর আমাদের এই ঘরের জানলা দুটো না চেঞ্জ করলেও হবে, অসুবিধা নেই। তো এইরকম একটা প্ল্যানিং আছে, কিন্তু সেগুলো এই বর্ষাতে হবে না, সামনের বর্ষা পড়ার আগে করে নেব। তা ঘর দুয়ারগুলো গুছিয়ে নিচ্ছি, দেখছো ওই ঘরটা মোটামুটি, ওই ঘরটা বিছানা গোছানো হয়ে গেছে, মুছামুছি যা করার করে নিয়েছি। তারপর এখানে এসে এই ছোটো ঘরে এসে জামা কাপড় যা ছিল সেগুলো সমস্ত ভাঁজ করে ঠিকঠাক করে আলনাটা গুছিয়ে নিলাম। আলনাটা প্রতিদিনকার গোছানো, প্রতিদিনকার উলটপালট, এটা কিছু করার নেই, সবাই তো জামা কাপড় পরবে, কেউ তো আর জামা কাপড় গুছিয়ে রেখে দেবে না সারা জীবন, এটা প্রতিদিনকার অগোছালো হবেই। তারপরে আমরা এখানে শুয়েছিলাম, সেই বিছানাটা আবার গোছালাম, কারণ এই ঘরে এসে রাত্রে যখন শুলাম তখন আবার চাদর পাতলাম, একটা বালিশগুলো, এই আমাদের ঘরে বালিশগুলো আবার ওই ঘরে নিয়ে গেলাম, এই করতে করতে অনেকটা টাইম চলে গেছিলো। তারপরে সকালে উঠে আবার এই ঘরটা ওখানে গুছিয়ে নিলাম, গোছানোর পরে তারপরে আবার অন্য কাজে চলে গেছি। দেখো গুছিয়ে নিয়ে তারপরে ঝাড় দেওয়া, কারণ মাসি আসেনি, ঝাড়টা তো একটু দিতেই হবে, ঝাড় না দিলে হবে না, কারণ প্রচণ্ড হাওয়া হয়েছে, কিছুই সেরকম হয়নি, তবু নোংরা কিছু তো হয়, জানি না নোংরা যে কোথা থেকে আসে তাও জানি না, জানলা দরজা তো সবসময় বন্ধ, তাও কিন্তু যখনই ঝাড় দিচ্ছি তখনই দেখছি নোংরা বেরোচ্ছে, মানে বুঝতে পারি না যে এত নোংরা কোথা থেকে আসে, কি জানি বুঝতেও পারি না কোথা থেকে যে নোংরাগুলো আসে। ঝাড় দিলাম,
এগুলো করার পরে ঘরগুলো সব ঝাঁট দিয়ে বারান্দাটাও ঝাঁট দিয়েছে। আজকে বারান্দাটা জলে ভর্তি হয়েছিল, সেই বারান্দা কি করব, সেই জল ঝাঁটা দিয়ে পারছি না, হাতে ব্যথা করছে, কিন্তু তবুও ঝাঁটা দিয়ে জলগুলো ঝাঁট দিয়ে কোণার দিকে জড়ো করে রাখলাম, কারণ নোংরা হয়ে গিয়েছিল, ধুলো ছিল, তার মধ্যে জল পড়েছে দিয়ে নোংরা হয়েছে। আর বারান্দায় প্রচণ্ড পরিমাণ ধুলো হয়, বা একদম রাস্তার ওপরে ধুলো তো হবেই, কিছু করার নেই। এরপরে চলে গেলাম ঝাঁট দিতে, ঝাঁটটা দিয়ে বারান্দা ঝাঁট দিয়ে ওগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপরে আবার স্নান, খাওয়া দাওয়া এই সমস্ত চলেছে। আর রান্নাটা তোমাদের সঙ্গে সকালের দিকে শেয়ার করতে পারিনি, ওটা বেলার দিকেই করেছি। এই দেখো বারান্দার কি অবস্থা, জলে, তারপরে ধুলোর ওপরে জল পড়লে যেটা হয় সেটা হয়েছে। ওয়াশিং মেশিনটা সরিয়ে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে, কিন্তু ওয়াশিং মেশিনটা মানে সরাতে গেলে আমাকে প্লাম্বারকে ডাকতে হবে। প্লাম্বার না ডাকলে ওয়াশিং মেশিন ওখান থেকে সরানো যাবে না, কারণ পেছনে আটকানো আছে। এবার আটকানোটা না খুলে কি করেই বা সরাবে, সেই কারণে ওটা সরাতে হবে। তারপরে ইয়ে করতে হবে, মুড়িটা আছে ওখানে যে বারান্দায়, সেই ড্রেনটা পরিষ্কার করতে হবে। এইসব করার জন্য একদিন প্লাম্বারকে একটা ডাকতে হবে, ডেকে সরিয়ে ওই জায়গাটা পরিষ্কার করিয়ে নিয়ে তারপরে বারান্দাটা পরিষ্কার করে আবার ওগুলো সেট করতে হবে। তো এই ব্যাপার, মাঝে মাঝে মনে হয় যে হয়তো একসঙ্গে থাকলে হয়তো এই সমস্যাগুলো একটু কম হয়, সবার সঙ্গে আলোচনা করা যায় বা কিছু, কিন্তু মানে একসঙ্গে থাকাও সমস্যাও আছে, আবার সুবিধা অসুবিধা দুটোই আছে। একা থাকারও যেমন সুবিধা অসুবিধা দুটোই আছে, আবার সবার সঙ্গে থাকার মধ্যেও সুবিধা অসুবিধা দুটোই আছে। তা সেগুলো আর আলাদা করে বলছি না, সবাই জানো যে একসঙ্গে থাকার সুবিধাই বা কী, অসুবিধাই বা কী। আর এরকমভাবে একা থাকার সুবিধা অসুবিধাটা বলতে, একা থাকার সুবিধা যেটা বলবো সেটা হচ্ছে তুমি তোমার মতো পড়ে থাকো, খাও না খাও, তোমাকে কেউ বলার নেই, কেউ এসে বলবে না যে এক্ষুনি এই কাজটা করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এটা তোমার বলার কেউ নেই, তুমি তোমার মতো। কিন্তু একসঙ্গে থাকলে তোমার সেটা হবে না। যতদিন শ্বশুরবাড়িতে থেকেছি ততদিন সেটা হয়নি। শরীর খারাপ হলেও কখনো শুয়ে থাকতে পারিনি, যতই শরীর খারাপ হোক, সব কাজ করলে তারা কাজ করছে আর আমি চুপচাপ শুয়ে থাকবো, এটা মানে হয়নি, খুব কম, খুবই কম, এটা হয়ই না। তারপর তোমাকে যতই তুমি ভাবো যে তারা তোমাকে দেখবে, না, কেউ তোমাকে দেখবে না। যে আমি একা থাকবো, আমাকে কে দেখবে, তাই সবার সঙ্গে থাকি, দেখবে, কিন্তু না, তুমি যতই সেখানে থাকো তোমাকে দেখার মতো একটা মানুষই আছে, যেটা তোমার নিজের স্বামীটা। তাছাড়া দেখার মতো কেউ নেই যে হাতের সামনে তোমাকে এনে এটা দেবে, খাবার দেবে, এই দেবে, সেই দেবে, কেউ থাকে না। আমি সবার ক্ষেত্রে বলছি না, অনেকের ক্ষেত্রে সেটা থাকেও হয়তো, আমি আমার কথাটাই বলছি। আমার মতো হয়তো অনেক মেয়ে এরকম আছো যাদের এই পরিস্থিতিতে দিন কেটেছে, যে অসুখ বিসুখ হয়েছে, পড়ে থেকেছে, নিজের স্বামীটা না থাকলে আর তার হাতের সামনে ওষুধটা বা জলটা বা খাবারটা দেওয়ার মতো কেউ, মানে লোক থেকেছে কিন্তু দেওয়ার মতো কোনো লোক থাকেনি। এটা অনেকের ক্ষেত্রেই ঘটেছে, অনেকের জীবনেই ঘটেছে। আর স্বার্থপর লোক তো আছেই, স্বার্থে যারা সব কিছু করে, সেরকম মানুষ তো বহু আছে। তা যাই হোক, এই সমস্ত নিয়ে জীবন। আর একা থাকার জন্য এই একটা সুবিধা, তুমি খাও না খাও, পড়ে থাকো, তোমার শরীর খারাপ হোক, তুমি পড়ে থাকো, কোনো অসুবিধা নেই। আর তারপরে যে শহরে থাকা, আমরা বলি 4 দেয়ালে বন্দি, কষ্ট, অমুক তমুক হ্যানত্যান, কিন্তু একটু ভেবে দেখতে গেলে যতই আমি 4 দেয়ালে বন্দি থাকি, কিন্তু সুবিধা আমি কতখানি পাই, মানে কি পরিমাণ সুবিধা, সমস্ত রকম সুযোগ সুবিধা আমরা এখানে থেকে পাচ্ছি। হয়তো যখন ঘরে থাকছি মনে হয় 4 দেওয়ালে বন্দি, আজ অসুখটা হোক, কোনো একটা শরীর খারাপ হোক, হট করে আমাকে কলকাতাতেই আসতে হবে চিকিৎসা করাতে গেলে। হঠাৎ যে চিকিৎসাটা করো, ব্যাঙ্গালোর তো দূরের কথা, ব্যাঙ্গালোরটা তো পরে গেলেও চলবে, কিন্তু হট করে তোমাকে আগে কলকাতাতেই আসতে হবে ভালো জায়গায়। তারপর তো আমার সেখানে না হলে তখন আমি ব্যাঙ্গালোর গেলাম, কি কোথায় গেলাম সেটা আলাদা কথা, সে তো বিদেশেও মানুষ যাচ্ছে, গিয়ে দেখিয়ে আসছে, সেটা তো ব্যাপার না। কিন্তু আমাকে এই জায়গায় আসতেই হবে একটু কিছু বাড়াবাড়ি হলেই। আর আমি যদি এখানেই থাকি, তাহলে আমি এখান থেকে এখানে সমস্ত ডাক্তার, কবিরাজ সব কিছু পেয়ে যাচ্ছি। তারপর পড়াশোনার ক্ষেত্রে ভাবো, পড়াশোনার জন্য কত সুবিধা। আমাদের বুবাই যখন বহরমপুরে ছিলাম, বুবাই তখন বহরমপুর থেকে এখানে এসে যাদবপুরে কোচিং নিয়ে গিয়েছে। তাহলে বহরমপুর থেকে যাদবপুরে এসে কোচিং নিয়ে আবার বহরমপুরে ফিরে যাওয়া, এটা কতখানি মানে কঠিন ব্যাপার। সেই দিনের দিনই তাকে রবিবারে আসতো কোচিং নিতে, আবার রবিবারে চলে যেত। এই কাজগুলো করতে হয়েছে, চাকরির জন্য বলো বা যার জন্যই বলো, এই সমস্তগুলো করতে হয়েছে। তাহলে এগুলো এখানে থাকলে কতটা সুবিধা। তারপর আরও তো অনেক কিছু সুবিধা আছেই, মানে বিভিন্ন রকম সুবিধা, জামা কাপড় এও সে, মানে বিভিন্ন সুবিধা বাস করার ক্ষেত্রে, ঘোরা বেড়ানো। এই যে ধরো যারা দূরে থাকে, তারা যদি কোথাও দূরপাল্লার ট্রেন ধরবো ভাবে বা ফ্লাইট ধরবো ভাবে, তাদেরকে কিন্তু সে কলকাতাতেই আসতে হবে।
দূরপাল্লার ট্রেন ধরতে গেলেও সেই কলকাতায় আসতে হবে, এসে হাওড়ায় যেতে হবে, বা শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে, আর যদি ফ্লাইট ধরে তাহলে তাকে দমদমে আসতেই হবে। তা এই সমস্ত ব্যাপারগুলো মানে অনেকটাই সুবিধা। যখন বুবাই উড়িষ্যায় ছিল, উড়িষ্যা থেকে ও ফ্লাইটে হোক বা যাতেই হোক এত দূর চলে আসতো। আসার পরে কলকাতা থেকে আর সে বহরমপুর যেতে চাইতো না। যখন আমরা বহরমপুরে ছিলাম তখন বলতো যে বহরমপুর যাওয়া মানে আরও 5-6 ঘন্টা সময় তাকে ট্রেনে জার্নি করতে হতো, যেটা 1-1.5 ঘন্টায় চলে আসতো। তারপরে আবার 5-6 ঘন্টা তাকে জার্নি করতে হতো যাওয়ার জন্যে। ও যেতেই চাইতো না। মাঝে মাঝে প্রথম দিকে তোর মাসির বাড়িতে এসে এসে থাকতাম, তারপরে দেখলাম যে নিজেদের একটা শেল্টার খুব দরকার, তখন এই মানে ডবল বেডরুমের ওই ফ্ল্যাটটা নেওয়া হলো। যে না, ওইভাবে সম্ভব না। তখন ও আসতো যখন, তখন আমরা চলে আসতাম এখানে কলকাতাতে, আর ও ওখান থেকে কলকাতায় আসতো। এসে ওই ছুটি তো পেতো না, প্রাইভেট কোম্পানি, 1 দিন 2 দিনের ছুটি পেতো। এবার যদি 1 দিন 2 দিনের মধ্যে ও 5-6 ঘন্টা ট্রেনেই কাটিয়ে দিল এখানে আসার পর, তাহলে আর ও আমাদের সঙ্গে থাকলো কতটুকু সময়? সেই কারণে এখানে ফ্ল্যাট নেওয়া হলো। হয়ে তখন ও আসতো, যেত, থাকতো, এরকম করতো। তারপরে তো আমরাও চলে আসলাম লকডাউনে। এসে তারপর তো আবার এই ফ্ল্যাটটা নেওয়া হলো। তাই এইভাবে যে, আর তারপরে যে যেখানে থাকবে দেখবে প্রথমে এসে যেখানেই থাকবে ঠিক সেই জায়গাটাই তার ভালো লেগে যায়। কলকাতায় এসে আমরা তো প্রথমে এত কিছু চিনতাম না, মোটামুটি যেগুলো চেনার মানে মেন যে জিনিসগুলো সেগুলোই চিনতাম। কিন্তু এই যে এত জায়গা, এত জায়গা, যাওয়ার জায়গা, বেড়ানোর জায়গা, এখান থেকে ট্রেন ধরা, ওখান থেকে বাস ধরা, ওখান থেকে গেলে ওইভাবে যাওয়া যায়, এই সমস্তগুলো তো এত জানতাম না। সেই কারণে আমরা যখন প্রথম এসে এখানে উঠলাম, এই ফ্ল্যাটে উঠলাম, সেই মানে সেই ফ্ল্যাটের যে থাকলাম ঠিক তার আশেপাশের জায়গাগুলোই আমাদের পছন্দ হয়ে গেল। সেই জন্য পরের ফ্ল্যাটটাও কিন্তু আমরা যে পুরনো ফ্ল্যাটের কাছেই আবার নিলাম। আগে যে ফ্ল্যাটটা, প্রথমে যে ফ্ল্যাটটা কিনেছিলাম সেই ফ্ল্যাটের কাছেই আবার এই ফ্ল্যাটটা নিলাম, কারণ এই জায়গাটায় থাকতে থাকতে ভালো লেগে গেল। তারপরে জায়গাটা পরিচিত হয়ে গেল, বাজার হাট সব কিছু পরিচিত হয়ে গেল। এখান থেকে আমার যাওয়া আসার সুবিধা, যখন তখন ট্রেনে উঠে যেখানে সেখানে চলে যেতে পারছি, বা একদম ঘরের দূর থেকে অটো ধরে আমি চলে যেতে পারছি। তারপরে আর মানে একদম ফ্ল্যাট থেকে নেমেই অটো পাচ্ছি আমি, আমাকে অটোর জন্য অন্য কোথাও ছুটতে হচ্ছে না। তা এই যে সুবিধাগুলো, এই সুযোগ সুবিধাগুলোর জন্যই আবার আমরা এখানে ফ্ল্যাট নিয়ে নিলাম। তো সেই রকম যে যতই তুমি একা থাকো আর দোকা থাকো, সুযোগ সুবিধাটা সব আগে দেখতে হবে। সে আমি 4 দেওয়ালে বন্দি থাকি আর উন্মুক্ত বাতাসে খোলা হাওয়ায় থাকি, যেখানেই থাকি না কেন, আগে সুযোগ সুবিধাগুলো দেখতে হবে তারপর। কিন্তু আমরা এই সুযোগ সুবিধাগুলো প্রথম জীবনে কিছুই পাইনি। প্রথম জীবনে সত্যি ভীষণ কষ্ট করেছি। যখন আমার প্রয়োজন ছিল, বাড়ি ঘর হ্যান ত্যান সব কিছুর প্রয়োজন ছিল, আমরা সত্যিই কিছু পাইনি। একটা ঘরের মধ্যে খুব কষ্ট করে জীবন কাটিয়েছি, বহুদিন কাটিয়েছি। তারপর ভাড়া বাড়িতে এসে 2টো ঘর পেয়েছিলাম, কিন্তু তবুও সেটা ভাড়া বাড়ি। সবসময় মনে হতো যে এটা আমার ভাড়া বাড়ি, আমি নিজের বাড়ি কবে হবে এরকম মনে হতো। তো তারপর যাই হোক, নিজের বাড়িটা শেষ জীবনে এসে হলো। বেশিরভাগ মানুষ কি হয়, প্রথম জীবনে নিজের বাড়িটাকে করে নেয়, বহু মানুষ আছে। কিন্তু আমরা এতটাই বোকা, মানে সত্যিই বোকা বলবো না নিজেদেরকে, কি বলবো, কি বলে নিজেরা আমরা আখ্যা দেবো আমরা জানি না। মানে সেই কারণে আমরা নিজেদের জন্য নিজে কিছু করতে পারলাম না প্রথম জীবনে। প্রত্যেকটা মানুষকে আমরা দেখছি যে, এখন যা দেখছি যে সবাই কিন্তু পরের মাথায় কাঁঠাল ভেঙে নিয়ে নিজের জন্য নিজেরটা ঠিক করে নিচ্ছে। কিন্তু আমরা সত্যিই খুব বোকা, তাই আমরা নিজেরটা নিজে করতে পারলাম না কিছু। করলাম তখন সব কিছু শেষ হয়ে গেছে, আমার ভোগ করার সময় কমে এসেছে, সেই সময় করলাম। তবুও ঈশ্বর ওপরে আছেন, তাই এই সময়টুকু, যে সময় কটা দিন, যে দিন কটা বেঁচে থাকবো, সেই দিনগুলোতেই আমি আনন্দ করে বাঁচবো। তো এটাও ঠিক যে প্রথম জীবনে না পেলেও প্রথম জীবনটা কষ্ট করে কাটানো যায়। যা যা রান্না হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এখন করে দিচ্ছি। এই যে আলু ভাজা, বড়ি দিয়ে লাউ, আর ওই কাঁঠালটা কালকে, আর মুসুরির ডালও আগেকার, আর এই তো ভাত, এই এখন হয়েছিল। এগুলো এখন খাওয়া দাওয়া চলছে, শুরু হলো। বুয়াইকে ভাত দেওয়া হয়েছে, আর ওর বাবা রুটি নেবে, আমটাম ছাড়িয়ে নিই। এই তো এই সব খাওয়া দাওয়া হবে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করব, খাওয়া দাওয়া শেষ করে ব্লগটা শেষ করে ফেলবো। আজকে এর মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া সব দেখালাম, ওর বুয়াই ভাত খাচ্ছে, আর আমরা মানে এখন খাবো আর কি, আম খাবো, রুটি খাবো, এগুলো খাবো। বুয়ার বাবা আম ছাড়াচ্ছে, এই দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া শেষ করবো। রাতের খাবার শেষ করে এখন তারপরে ঘুমোবো। আর তো হয়ে গেল সারাদিন, দেখলে আমি সারাদিন কি কি করলাম।
আর আজকে যা ঝড় গেল, মানে রাত থেকে এই পর্যন্ত যা ঝড় বৃষ্টি হয়েছে, সাংঘাতিক ব্যাপার। আর আমাদের যে লাইটটা খারাপ হয়েছিল, বললাম শুধু জ্বলেই থাকছিল, নিভছিল না, এখন সেই লাইট নিভে যাচ্ছে, মানে নিভেছে। আজকে আমরা রাত্রে এই ঘরেই শোবো, আর ছোট ঘরে আজকে আর শোবো না, আর এই ঘরেই শোবো। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা কাছে দূরে নতুন পুরনো যে যেখানে যেভাবে যেখান থেকে আমাকে দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।